সুধী দর্শক, এটিএন বাংলার আইন বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব শেখ সিরাজুল ইসলাম সিরাজ। আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে মানব পাচার প্রতিরোধে বাংলাদেশে বর্তমানে কি কি আইন রয়েছে? মানব পাচার প্রতিরোধ আইন বেসিক্যালি শুরু হয়েছে বাংলাদেশের মহান জাতীয় সংসদে। এটা পাশ হয়েছে গত 20 ফেব্রুয়ারি 2012 এবং এই আইনটার নাম অভিহিত করা হয়েছে মানব পাচার প্রতিরোধ আইন 2012 হিসাবে এটা অভিহিত হবে। এবং সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একজন করে সেশন জজ অথবা এডিশনাল সেশন জজ পর্যায়ের জজ সাহেবকে এই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং এটা সম্প্রতি 8 মার্চ 2020 ইংরেজি তারিখে আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জজ সাহেবদের নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সারা পৃথিবীব্যাপী যে মহামারী ভাইরাস করোনা শুরু হয়েছে, এই করোনার মহামারীর প্রেক্ষিতে এই জজশিপের কার্যক্রম শুরু করা যায়নি। জজ সাহেবদের নিয়োগ দেওয়া হয়েছে এবং যথারীতি যে লজিস্টিক সাপোর্ট এবং অন্যান্য সাবঅর্ডিনেট স্টাফদেরকে এখনও নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হয়নি। ইতিমধ্যে ইন দ্য মিন টাইম যখন এই মহামারী তো সবসময় থাকবে না, এটা যখন অপসারণ হবে, সারা পৃথিবীর মানুষ যখন সুস্থতায় ফিরে আসবে, সারা বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন সাধারণ গতিতে চলবে, তখন থেকে এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং ইন দ্য মিন টাইম এই নিয়োগ প্রক্রিয়াটাও সুসম্পন্ন হবে। মানব পাচার প্রতিরোধ আইনটিতে যে অপরাধগুলো রয়েছে এগুলোর বিষয়ে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি। মানব পাচার একটা আসলে আমাদের দেশের থেকে অন্য দেশে কোনো নিরীহ সাধারণ মানুষকে প্রলুব্ধ করে তাদেরকে উচ্চ বেতনের একটা প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে থাকে। আমাদের দেশে ব্যক্তি পর্যায়েও আছে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়েও আছে। যেমন বায়রা একটা সংবিধিবদ্ধ সংস্থা এবং এদের যে রিক্রুটিং এজেন্টগুলোর সমন্বয়ে বায়রা সৃষ্টি হয়েছে। এই রিক্রুটিং এজেন্টগুলো, তাদের আবার কতগুলো এজেন্ট থাকে, সাব এজেন্ট। তারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এবং দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে প্রলোভন দেখায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদেরকে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ভিটাবাড়ি সর্বস্ব বিক্রি করে তাদেরকে ওখানে অনুপ্রাণিত করে বিদেশে যাওয়ার জন্যে। আবার ক্ষেত্র বিশেষে অন্য দেশ থেকেও কিন্তু আমাদের দেশে যে পাচার হচ্ছে না সেটাও না। এই সংঘবদ্ধ আমাদের দেশ থেকে যে পাচারটা হয় সেখানে সরাসরি আমাদের এই দেশের এজেন্ট, আমাদের এই দেশের কিছু কতিপয় ব্রোকার, এরা সংশ্লিষ্ট, এটার সাথে এরা জড়িত। এবং বাহির থেকে যারা আসে এইটার সাথেও আমাদের দেশের এবং আন্তর্দেশীয় ওই দেশের লোকগুলো জড়িত। সমন্বয়ে তারা উচ্চ লাভের প্রত্যাশায় বিভিন্ন সত্য মিথ্যা তারা বিভিন্ন প্রলোভন দেখায়। যেমন আমি এই দেশে বসবাস করছি, আমার এই দেশে আয়ের যে একটা সীমা আছে, এটার চেয়ে অনেক বেশি আয় করতে পারবো আমি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, ইরাক এই সব কান্ট্রিতে গেলে বা আরও ইউরোপ কান্ট্রিতে যদি যাই আরও বেশি উচ্চ বেতন পাবো। এই প্রলোভন দেখিয়ে এই সব নিরীহ জনসাধারণকে নিয়ে ওখানে ভিকটিম করে তারা এই মানব পাচারটা করে থাকে, যার ফলশ্রুতিতে এই যে 26 জন বাংলাদেশিকে সম্প্রতি হত্যা করে সেই সব পাচারকারীরা বিদেশের লিবিয়ার মাটিতে। এই একটা মানবতা বিবর্জিত কাজ। এই সংবিধিবদ্ধ যে সংস্থাগুলো আছে যারা এই পাচারের সাথে জড়িত, মানুষকে বিভিন্ন প্রলোভন দেখায় নারী এবং পুরুষ সবাইকে বিদেশের মাটিতে যে অবর্ণনীয় দুর্ভোগ তারা পোহাতে হয় এবং তারা কাজের নামে যে নিপীড়নের শিকার হয়। যেমন নারী তারা যৌন হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যে, এবং তারা এটা করতে বাধ্য হচ্ছে। এবং কতিপয় পুরুষরা পর্যন্ত অনৈতিক কাজে তারা সেখানে বাধ্য হচ্ছে। এই সব দালাল টাউট এদের খপ্পরে পড়ে তারা প্রকারান্তরে জীবন এবং জীবিকার অন্বেষণে তারা বহির্বিশ্বের মাটিতে যেয়ে তারা এইভাবে নিগৃহীত হচ্ছে, বিচারহীনতায় তারা ভুগছে। যে বিষয়টি আমি জানতে চাচ্ছি যে মানব পাচার আইনে অপরাধগুলো এবং সাজার বিষয়ে কি বলা রয়েছে?
এখানে বলা আছে যে যদি ব্যক্তি পর্যায়ে যদি কোনো মানুষকে বহির্বিশ্বে প্রেরণ করে তাদেরকে বিপদগ্রস্ত করা হয়, তাদেরকে পাচার করা হয়, তাদের দাস প্রথায় বাধ্য করা হয়, এই সব ব্যাপারে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন এটার 5 বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর সমষ্টিগত যেমন একটা সংঘবদ্ধ প্রতারক চক্র, সেটা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, সেটা রেজিস্টার্ড হতে পারে, আনরেজিস্টার্ডও হতে পারে। তারা যদি এইভাবে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সক্রিয় সদস্য হিসাবে, গোষ্ঠী হিসাবে তারা যদি বাহিরে কোনো মানব পাচার করে এবং এইটা যদি অপরাধ হিসাবে এই মামলা রজ্জু হয়ে এবং এটার বিচার হয়, তাহলে এখানে মৃত্যুদণ্ড সর্বোচ্চ এবং সর্বনিম্ন 7 বছর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন প্রত্যেকটা আইনের সাজা নির্ধারিত আছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এই সাজাটা অপ্রতুল নয়, কিন্তু এই সাজার সঠিক প্রয়োগটা, যেমন এই একটা মামলায় ইচ্ছা করলে জজ সাহেব কিন্তু সাজা দিয়ে দিতে পারে না। এই জজ সাহেবকে সাক্ষী প্রমাণ এবং সমস্ত তথ্য উপাত্ত দিয়া এই মামলাটা যদি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারে, হ্যাঁ সঠিক বলে প্রমাণ করতে পারে এই অপরাধটা, তাহলেই না সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। এবং এইসব দৃষ্টান্তমূলক সাজা যদি নিশ্চিত হয়, তাহলে এই অপরাধটা কমবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমরা যদি 2012 সালের আইনটি দেখি, এই আইনটিতে আপনার পতিতাবৃত্তি এবং যৌন নিপীড়নের জন্য যদি কোনো ব্যক্তিকে আবদ্ধ রাখা হয়, এই আইনে একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই বিষয়টি নিয়ে একটু জানতে চাচ্ছি। অবশ্যই কোনো মানুষকে আইদার তার স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় যদি তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় এবং যদি কোনো মানুষ এটায় সহযোগিতা করে, যেমন একটা বাড়ি ভাড়া দিয়া বাড়িওয়ালা জানা সত্ত্বে বাড়িওয়ালা সহযোগিতা করলো যে ঠিক আছে তুমি আমার এই বাড়িটা এভাবে আছে, তুমি এটা আমাকে মাসিক এত হারে ভাড়া দিও, তুমি এটায় এই অনৈতিক কার্যক্রম তার জানা সত্ত্বে যদি এটা দিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিও এই আইনের আওতায় আসতে বাধ্য। এবং এইটা যদি প্রমাণিত হয়, তাহলে সর্বোচ্চ সাজা 5 বছর এবং সর্বনিম্ন সাজা 3 বছরের বিধান রাখা হয়েছে আমাদের প্রচলিত আইনে। কোনো ব্যক্তি যদি মানব পাচারের শিকার হয়ে থাকে, তার অভিযোগ দায়েরের বিষয়ে এই আইনে কি রয়েছে? তার অভিযোগ দায়েরের বিষয় হলো, এই আইনে যদি সে ভিকটিম অথবা ইনফরমেন্ট কমপ্লেনেন্ট, তার সে ধরেন নাবালক পুত্র সন্তান বা কন্যা সন্তান এই একটা পরিস্থিতির শিকার হয়েছে, ভিকটিম হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ইনফরমেন্ট কমপ্লেনেন্ট কনসার্ন পুলিশ স্টেশনে, অর্থাৎ তার বাড়ি যেই জায়গায় বা এই প্রক্রিয়াটা যেই জায়গার থেকে শুরু হয়েছে ওই কনসার্ন পুলিশ স্টেশনে মামলা দায়ের করতে পারে। সেখানে যদি মামলা নিতে কখনো গড়িমসি করে, অনীহা প্রকাশ করে, অসহযোগিতা করে, তাহলে সংশ্লিষ্ট যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবে। তবে এখন যেহেতু মানব পাচার প্রতিরোধ ট্রাইব্যুনাল শুরু হয় নাই পুরোপুরি কার্যক্রম, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে মাননীয় বিচারক, সেই বিচারকের কাছে নালিশি আকারে এই মামলাটা দায়ের করতে পারবে। তখন সংশ্লিষ্ট জজ সাহেব এটা যদি কনসার্ন পুলিশ স্টেশনকে নির্দেশ দেয় যে ইনভেস্টিগেশন করে তুমি এটা রিপোর্ট প্রদান করো, তাহলে তখন পুলিশ স্টেশন সর্বনিম্ন লেভেলের একজন সাব ইন্সপেক্টর মানে উপপরিদর্শক লেভেলের একজন কর্মকর্তাকে দিয়ে এটা ইনভেস্টিগেশন করাবেন এবং সেইটার ইনভেস্টিগেশনের রেজাল্ট অনুযায়ী এইটা পরবর্তীতে চার্জশিট যদি হয়, চার্জশিট আকারে যাবে এবং কনসার্ন ট্রাইব্যুনাল এটার বিচার কার্য সমাধা করবেন। জি, আমি এই বিষয়ে সংশ্লিষ্ট একটা প্রশ্ন করছি, যে মামলা দায়েরের পরে মামলার যে তদন্ত প্রক্রিয়া বা বিচার, এটির বিষয়ে এই আইনে কি কিছু বলা রয়েছে, নাকি আমাদেরকে ফৌজদারি কার্যবিধি ফলো করতে হবে? এই আইনে বলা আছে যে এইটা যখন কোনো মামলা দায়ের হবে, ওই মামলা দায়ের থেকে 90 দিনের মধ্যে এটার পুলিশ রিপোর্ট কনসার্ন আদালতে পেশ করতে হবে। যদি এর ব্যতিক্রম হয়, তাহলে এই সময় অতিবাহিত হওয়ার ন্যূনতম 3 দিন আগে কনসার্ন অথরিটি অর্থাৎ পুলিশ অথরিটি এবং সংশ্লিষ্ট কনসার্ন যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের কাছে তার ব্যাখ্যা সহ কী কারণে সে এই মামলাটা নির্ধারিত সময়ে তদন্ত সমাপ্ত করতে পারেনি, এইটা উপযুক্ত কারণ দর্শায় সময় চাইতে পারবে। সেই ক্ষেত্রে লার্নেড ট্রাইব্যুনাল যদি স্যাটিসফাই হন যে না এই ইনভেস্টিগেশন অফিসার সাহেব যে কারণ উল্লেখ করেছে তার বিলম্বের কারণ এইটা যথোপযুক্ত, তখন তিনি তাকে আরও 30 দিন সময় নির্ধারণ করে দিতে পারবেন। এবং বলা আছে যে এই 30 দিনের ভিতরেও যদি, যেমন ধরেন এই দেশ থেকে একটা মানুষ পাচার হয়ে গেছে সৌদি আরবে এবং সেখানে যদি যাওয়ার প্রয়োজন হয় ইনভেস্টিগেশন অথরিটিকে, তাহলে কিন্তু ইনভেস্টিগেশন অথরিটি একটা টিম গঠন করবে কনসার্ন পুলিশ পার্সনদেরকে দিয়া, এবং এটা কনসার্ন যে কোর্ট ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে
এবং এইটারও কিন্তু অর্থায়ন করবে এই বাংলাদেশের গভর্নমেন্ট। এটা নিয়ে তারা ওখানে যাইতে আসতে এবং প্রয়োজনীয় লজিস্টিক যে সাপোর্টগুলো আছে, যেটাকে বলা হয় ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, যেমন তথ্য উপাত্ত যা আছে, যেমন সাক্ষী প্রমাণ, তারপরে কোনো সিজার লিস্টের যদি কোনো বিষয় থাকে, এইগুলো উদ্ধার করে আনতে যদি সময় লাগে, তাহলে সেই পরিমাণ সময় কনসার্ন ট্রাইব্যুনাল এই ইনভেস্টিগেশন অথরিটিকে দেবে এবং এই সময়ের ভিতরে তাকে ওইটা তদন্ত শেষ করতে তদন্ত হবে। সমাপ্ত করতে আর হবে। বিচারের বিষয়ে কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালকে যে এই সময়ের মধ্যে বিচার শেষ করতে রাইট, হবে? এই বিচারের বিষয়ে সময়সীমা বেঁধে দেওয়া আছে 180 কার্য দিবসের মধ্যে এইটার বিচার কার্য সমাধা করতে হবে। এখন বলা আছে যে এইটার কোনো কারণে সে ইনফরমেন্ট কমপ্লেনেন্ট সঠিক সময়ে কনসার্ন কোর্টে আসলেন না, তার উপস্থিত হলো না সাক্ষী দেওয়ার জন্য, ইনভেস্টিগেশন অথরিটি আসতে বিলম্ব করলো, বা অন্যান্য যে কনসার্ন উইটনেসেসগুলো আছে তারা যদি আসতে বিলম্ব করে, সেই ক্ষেত্রে এই বিচার বিলম্বিত হতে পারে। তবে সেই ক্ষেত্রে বলা আছে যে কনসার্ন ট্রাইব্যুনাল তার মেধা মননে যথোপযুক্ত সময় ইমপ্লিমেন্টেশন করে সে তার বিচার কার্য সমাধা করবে। তবে টাইম লিমিট দেওয়া আছে 180 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সমাধা করতে হবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি এই সময়ের মধ্যে অধিকাংশ মামলাই শেষ হচ্ছে না। এই ব্যাকলগিং অফ কেসেসটা, এটা থেকে আমরা কিভাবে উদ্ধার করতে, হ্যাঁ, এটার থেকেই পরিত্রাণ পেতে পারি? এটার থেকে পরিত্রাণের জন্য আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় এই যে গত 8ই মার্চ যেটা করেছেন, যে এতদিন তো সারা বাংলাদেশের এই মানব পাচার আইনগুলো কনসার্ন ডিস্ট্রিক্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এটা দেখতো। তো প্রত্যেকটা কনসার্ন নারী শিশু ট্রাইব্যুনালে কিন্তু মোটামুটি হ্যাঁ এখতিয়ার দেওয়া হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তাদেরও তো নারী শিশু কনসার্নের মামলাই অনেক আছে, প্রচুর আছে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এখন এই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনটা হওয়াতে এটার ক্ষেত্র বিশেষে অপপ্রয়োগ হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ একটু কথা কাটাকাটি হলো, সাথে সাথে ওয়াইফ যায় একটা নারী শিশুর মামলা করে দিল, আর ওই ভদ্রলোক জেলখানায় চলে গেল, ইনভেস্টিগেশন হলো, চার্জশিট হলো, এইটার ট্রায়াল। এইগুলো করতে করতে দেখা গেল যে সারা বাংলাদেশে মামলা, নারী শিশুর মামলার জট, এবং দেখা যাচ্ছে যে আফটার ট্রায়াল খুব ফিউ পার্সেন্ট আসামির কিন্তু এটা সাজা হয়, অর্থাৎ মামলাগুলো সত্য বলে প্রমাণিত খুব কম হয়। অথচ এই মামলা জটের কারণে এই মানব পাচার যে আইনের মামলা, এগুলো যেহেতু নিজস্ব সেলফ ট্রাইব্যুনাল এখনও কার্যক্রম শুরু করে নাই, সেহেতু এই নারী শিশু জজ সাহেবরাই এইটা টাইম অ্যাকোমোডেট করতে পারছেন না, যার জন্য বিলম্বিত বিচার হচ্ছে। তো এখন ইনশাল্লাহ মাননীয় আইনমন্ত্রী মহোদয় যে বিভাগীয় শহরগুলোতে মানব পাচার প্রতিরোধ ট্রাইব্যুনালের জন্য একজন করে জজ নিয়োগ করেছেন, কনসার্ন স্টাফও নিয়োগ হয়ে যাচ্ছে, এবং এই কোর্ট খোলার সাথে সাথে যে বিচার কার্যক্রম শুরু হবে, তাহলে খুব তড়িৎ গতিতে ইনশাল্লাহ আমরা এই মামলার বিচার পাবো এবং যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তারা তাদের প্রতিকার পাবে। আমরা যদি দেখি যে যে ব্যক্তিরা বিদেশে পাচার হচ্ছে, সবাই কিন্তু কম বেশি তাদের শেষ সম্বলটুকু বিক্রি করে তারা বিদেশে চলে যাচ্ছে, এবং পরবর্তীতে তারা ওখানে গিয়ে 3 মাস 6 মাস থাকার পরে তাদেরকে হয়তোবা তাদের যিনি এমপ্লয় করেছিলেন তাকে টার্মিনেট করে, চাকরি টার্মিনেট করে আবার দেশে ফেরত পাঠানো হচ্ছে। সো এই বিষয়ে যিনি মানব পাচারের শিকার হচ্ছেন, তার কি আর্থিক ক্ষতিপূরণ পাবার কোনো সুযোগ কি এই আইনে রয়েছে? মানব পাচার প্রতিরোধ তহবিল নামে এই আইনে একটা তহবিল গঠন করা আছে, এবং সেখানে গভর্নমেন্টের অনুদান থাকে এবং বিভিন্ন এনজিও অনুদান দিয়ে থাকে, এবং সংশ্লিষ্ট কোনো পার্টনও স্বপ্রণোদিত হয়ে, যেমন আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমি এই খাতে একটা ভালো অ্যামাউন্ট দিলাম, এইসব অ্যামাউন্টটা ওখানে দেওয়া থাকে। মোরাবার আফটার ট্রায়াল যখন এই জাজমেন্ট দেওয়া হয়, কনসার্ন জজ মনে করলে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে ভিকটিম, তার ট্রাইব্যুনাল তার পরিবারকে এই ক্ষতিপূরণ হিসাবে যিনি এই পাচারের সাথে জড়িত, যিনি আসামি, তিনি তাকে একটা জরিমানা নির্ধারণ করে দিল যে সেটা এই ক্ষতিগ্রস্ত ভিকটিম পরিবারকে সে দেবে। এইভাবে দুইভাবেই আছে, একটা গভর্নমেন্ট দিচ্ছে, আরেকটা এনজিও থেকে ওই গভর্নমেন্টের তহবিলে দিচ্ছে, সেখান থেকে দিচ্ছে, এবং মামলাটা প্রমাণিত হইলে যে অ্যাকিউজড যারা থাকে তারা এটা ক্ষতিপূরণ দিতে বাধ্য ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক। অতএব ক্ষতিপূরণের ব্যবস্থা এই আইনে আছে। জি, যেটা আমরা আইনে দেখেছি যে যে ক্ষতিপূরণটা দেওয়া হয়েছে এটা রিকভারি করার জন্য, আবার পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্টেও চাইলে যে 1913 এইটা বলা আছে রয়েছে যে তিনি টাকাটা উদ্ধারের জন্য ফোরামে যেতে পারবে। রাইট, অবশ্যই পারবে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যদি কোনো ব্যক্তি মানব পাচারের শিকার হয়ে থাকে, তাদেরকে দেশে প্রত্যাবর্তনের জন্য এই আইনে কি বিধিবিধান রয়েছে? এটা আসলে স্পষ্টভাবেই এই আইনে বলা আছে
যে কোনো ভিকটিম এই দেশ থেকে যদি পাচার হয়ে অন্য কান্ট্রিতে যে সেখানে তারা বিপদগ্রস্ত আনসেফ মনে করে বা তাদেরকে গ্রেফতার করা হলো, ওখানে গ্রেফতার করা হলো, তখন সেখানে বলা আছে যে বাংলাদেশের কনসার্ন যে এম্বাসি আছে, প্রত্যেকটা রাষ্ট্রেই এম্বাসি থাকে অথবা তাদের সহ যারা কনসুলেটর থাকে, তাদের দায়িত্ব থাকবে তখন ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তারা ওই দেশের অথরিটির সাথে যোগাযোগ করে, বা কারাগারে যদি থাকে কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, কনসার্ন কোর্টের সাথে যোগাযোগ করে তাদেরকে জামিনে বের করে এনে আমাদের এই দেশে প্রেরণের এটা বিধান আছে। এবং তাদের পুনর্বাসনের বিষয়ে কি বলা রয়েছে আইনে, যে কারণ তারা দেশে ফেরত আসার পরে তারা একটি আর্থিকভাবে অসচ্ছল অবস্থায় থাকবে, সো তাদেরকে পুনর্বাসন করাটা অত্যন্ত জরুরি। তাদের পুনর্বাসনের ক্ষেত্রে যেমন পুনর্বাসন কেন্দ্র করা আছে গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত, এবং আগের থেকেও ব্যক্তি পর্যায়ে এরকম প্রাইভেট যেটাকে বলা হয় এরকম রিহেবিলিটেশন সেন্টার করা আছে। তারা যদি সেখানে থাকতে ইচ্ছুক হয় তাদেরকে সেখানে এস্টাবলিশ করার বিভিন্ন কাজকর্ম ভেতরে করায়া তাদেরকে দিয়ে একটা ইনকাম করে তাদেরকে ওই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার একটা বিধান আছে। এবং গভর্নমেন্ট কর্তৃক যে রিহেবিলিটেশন সেন্টারগুলো আছে সেখানেও তারা সাময়িকভাবে এই পুনর্বাসিত হতে পারে, এই বিধান রাখা হয়েছে। আপনি হয়তো অবগত রয়েছেন যে আমাদের দেশে 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন রয়েছে। এই আইনের অধীনে যারা রিক্রুটিং এজেন্টগুলো রয়েছে তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে। এখন এই অপরাধগুলো আমরা যদি দেখি, মানব পাচারের সাথে এই অপরাধগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিক্রুটিং এজেন্টরা জড়িত থাকে। তারা বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বাইরে কর্মসংস্থানের কথা বলে তাদেরকে বাইরে পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কি এই আইনে কিছু বলা রয়েছে? হ্যাঁ, স্পষ্টই বলা আছে। এনে যদি এরকম প্রতীয়মান হয় যে কনসার্ন কোনো এজেন্ট যদি তারা এইভাবে প্রতারিত করে মানুষকে প্রলুব্ধ করে অন্য দেশে পাচার করে বিপদগ্রস্ত করে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের ওই রিক্রুটিং এজেন্ট বাতিল হবে এবং তাদের সংশ্লিষ্ট একটা বিশাল পরিমাণ অঙ্ক জরিমানার একটা বিধান রাখা হয়েছে। এটা কনসার্ন কোর্ট এই জরিমানাটা করবেন এবং তাদের লাইসেন্স অবশ্যই সংশ্লিষ্ট অথরিটি বাতিল করতে বাউন্ড। এটা কনসার্ন কোর্ট এই মর্মে কনসার্ন যে অথরিটি যারা লাইসেন্সিং অথরিটি তাদেরকে জানালে সাথে সাথে তাদের লাইসেন্স বাতিল হবে এবং তাদের জরিমানা, তাদের যেখানে জামানতের টাকা দেওয়া আছে সেটা বাতিল হবে বা জব্দ হবে। এই আইনটিতে, এই যে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনটিতে, এখানে কি শুধু রিক্রুটিং এজেন্টরা লায়াবল হবে নাকি রিক্রুটিং এজেন্টের বাইরে যে অন্য কোনো ব্যক্তি, আমরা জানি যে গ্রামে স্পেশালি গ্রামগঞ্জে আপনার অনেক মেম্বার চেয়ারম্যানরা জড়িত থাকে এই বিদেশে পাচারের বিষয়ে, তাদের বিরুদ্ধেও এই আইনে অভিযোগ? তাদের বিরুদ্ধে যেমন এই কনসার্ন যে রিক্রুটিং এজেন্ট, এই রিক্রুটিং এজেন্টদের তথাকথিত ব্রোকার থাকে, দালাল, তারপরে সাব এজেন্ট থাকে, এই সব যারা এটার সাথে সংশ্লিষ্ট এই প্রক্রিয়াটার সাথে, মানব পাচারের প্রক্রিয়াটার সাথে, অর্থাৎ আমি সংগ্রহ করে দিলাম আরেকজনের হাতে দিলাম, সে নিয়ে রিক্রুটিং এজেন্টকে দিল, রিক্রুটিং এজেন্ট বাইরে পাচার করলো, তাহলে এই সংশ্লিষ্ট টোটাল যে গ্রুপটা, টোটাল যে সিন্ডিকেটটা, এটা তারা সমপরিমাণ দায়ী। এই জন্য তারা আইন আমলে আসতে বাধ্য। আমরা যদি দেখি যে এই মানব পাচারের যে অপরাধগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সংগঠিত হচ্ছে দেশের বাইরে। দেশের বাইরে থেকে কোনো ব্যক্তি হয়তোবা তার দেশে কোনো এজেন্ট নিয়োগ করে তারপরে এই বিভিন্ন মানুষকে প্রলোভন করছেন। কাজে অপরাধের ঘটনাস্থল যদি বাংলাদেশের টেরিটরির বাইরে হয়, এটি কি বাংলাদেশে এই আইনে বিচার করা সম্ভব হবে? যেহেতু ভিকটিম বাংলাদেশের এবং কনসার্ন যে রিক্রুটিং এজেন্ট এটাও বাংলাদেশের এবং প্রক্রিয়াটা সর্বোপরি শুরু হয়েছে বাংলাদেশের এই সীমানার মধ্যে, সেই হেতু বাংলাদেশের এই কনসার্ন ট্রাইব্যুনালেই এটার বিচার হবে। এটা ইনভেস্টিগেশন হবে মামলা দায়েরের পরে এবং আফটার ইনভেস্টিগেশন ট্রায়ালও এই বাংলাদেশের মাটিতেই হবে। সম্প্রতি একটি ঘটনার কথা আপনি শুরুতেই বলেছেন, খুবই অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যে বাংলাদেশের ২৬ জন নাগরিককে লিবিয়ায় একটি মানব পাচারকারী চক্র তাদেরকে গুলি করে হত্যা করেছে। এই বিষয়টি সামনে আসার পরে যেটি আমাদের একটি দুর্বলতা চলে আসছে, যে আমাদের মানব পাচার আইনটি আসলে কি মানব পাচার প্রতিরোধে এটা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে কিনা, এই বিষয়ে কি কঠোর পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে আমরা মানব পাচারটাকে পরিপূর্ণভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে পারি? ইয়েস, এটা যেই ২৬ জন লিবিয়াতে নৃশংসভাবে তাদের জীবন সংহার হয়েছে এবং এইটার অ্যাগনিস্টে কিন্তু
বাংলাদেশের মাটিতে বাংলাদেশের কনসার্ন পুলিশ স্টেশনে মামলা হয়েছে এবং কিছু আসামি ইতিমধ্যে ধরাও পড়েছে এবং এটার ইনভেস্টিগেশন চলছে। শুধু আইন করে না, যা প্রচলিত আইন আছে, আমি মনে করি যে এই প্রচলিত আইনটাই যদি সঠিকভাবে ইনভেস্টিগেশন হয়ে সঠিকভাবে প্রয়োগ হয়, তাহলেই এই মানব পাচার আইন করার সার্থকতা হবে এবং এই মানব পাচার একটা প্রতিরোধ হবে। মানুষ ভয় পাবে যে না, এইভাবে উচ্চ টাকার আশায় নিয়ে আমরা যেভাবে মানুষকে পাচার করি বহির্বিশ্বে এবং সেখানে তারা ভিকটিম ক্ষতিগ্রস্ত হইলে এইটা আমরা পরিত্রাণ পাবো না, আমাদের আইনের আওতায় আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের পেতে হবে। এই যখন এইটা উপলব্ধিতে আসবে, কনসার্ন রিক্রুটিং এজেন্ট, কনসার্ন ব্রোকার সকলে কিন্তু তখন সতর্ক হয়ে যাবে যে না, আমরা খুব বেশি নিশ্চিত না হয়ে কোনো মানুষকে এইভাবে অজানার উদ্দেশ্যে আমরা পাঠাতে পারি না, তাদেরকে বিপদগ্রস্ত করতে পারি না। তখন তাদের ভিতরে মাথায় এই চিন্তাটা আসবে এবং এইটা এই মানব পাচারটা কমে আসবে বলে আমি বিশ্বাস করি। আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, অত্যন্ত সংক্ষেপে একটু বলবেন যে আমাদের দেশে বিভিন্ন গ্রামগঞ্জে যে যুবক ভাইয়েরা রয়েছেন যারা বিদেশে যেতে চাচ্ছেন, তারাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অপরাধের শিকার হচ্ছেন। তারা কি সতর্কতা অবলম্বন করতে পারে যাতে তারা ভিকটিম না হয়? বিষয়টা যখন সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে যে 26 জন বাংলাদেশের মানুষকে অসহায়ভাবে প্রাণ দিতে হয়েছে এবং শুধু প্রাণ দিতেই হয়নি, ওখানে আরও বাংলাদেশের বহু মানুষ অনাহারে দিনের পর দিন তারা হাহাকার করছে খাদ্যের জন্য, তারা খাদ্য পাচ্ছে না। এটা কিন্তু এখন মোটামুটি ওপেন টু অল, সবাই জানে। বিশেষ করে এখন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি সচেতনশীল। গ্রামের একজন রিকশাওয়ালা, গ্রামের একজন যে কৃষক, তিনিও কিন্তু এখন সামাজিক সচেতনতার দিক দিয়ে অনেকটা অগ্রসর। কারণ বাংলাদেশে অগণিত এই যে টেলিভিশন, রেডিও, বিভিন্ন প্রচার মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বদৌলতে এখন সকলে জানে। সেই ক্ষেত্রে তাদের যে কর্তব্য হবে যে আমাদের বাংলাদেশের মাটিতেই কিন্তু পরিশ্রম করলে, ছোটোখাটো ব্যবসা গড়ে তুললে তারা কিন্তু যে টাকাটা বহির্বিশ্বে যে ভিটা মাটি বিক্রি করে যে টাকাটা আর্ন করে এবং যে টাকা তারা বাড়িতে পাঠাতে পারে, তার চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে এবং অবলীলায় আমার বাংলাদেশের মাটিতে বসেই তারা এই অর্জন করা সম্ভব। অতএব তারা যখন সমষ্টিগতভাবে, জাতিগতভাবে এটা সচেতন হবে, তাহলেই আমার মনে হয় এই শিকার যে পরিস্থিতির শিকার ভিকটিমগুলো, তাদের অবস্থার পরিত্রাণ ঘটবে বলে আমি বিশ্বাস করি। জনাব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আমাদেরকে এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এই সাথে সাথে এটিএন বাংলাকেও ধন্যবাদ। সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ থাকলে আমাদেরকে লিখিতভাবে জানাতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এছাড়া আমাদেরকে ইমেইল করতে পারেন এই ঠিকানায় l.orderatn@gmail.com। আগামী সপ্তাহে আইনের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন। খোদা হাফেজ।